রাজস্থানের মরুভূমিতে বালির টিলার মাঝে একটি মাটির কাঁচা বাড়ি ছিল। সেই বাড়িতে ১০০ বছরের এক বৃদ্ধ একা থাকতেন। আজও বৃদ্ধ গভীর ঘুমে মগ্ন ছিলেন। রাতের নিস্তব্ধতা ছিল, রাত গভীর হয়ে আসছিল। হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ হলো। বৃদ্ধ চমকে উঠে বসলেন। তার চোখ খুলে গেল। তিনি মনে মনে বললেন, এই সময়ে আমার বাড়িতে কে হতে পারে? এই জনশূন্য জায়গায় তো আজ পর্যন্ত কেউ আসেনি। কিন্তু তখনই দরজা আরও জোরে বাজতে শুরু করল। বৃদ্ধ বিছানা ছেড়ে উঠলেন, ধীরে ধীরে দরজার কাছে গেলেন এবং দরজা খোলার সঙ্গে সঙ্গেই বাইরের দৃশ্য দেখে হতবাক হয়ে গেলেন। সামনে একজন যুবতী সুন্দরী মেয়ে দাঁড়িয়েছিল। তার নাম ছিল সীমা। বৃদ্ধ সীমাকে দেখেই এক অদ্ভুত আকর্ষণ অনুভব করলেন। তিনি শুধু তার দিকেই তাকিয়ে রইলেন। তিনি চোখ ফেরাতে পারলেন না। বৃদ্ধ জিজ্ঞেস করলেন, তুমি কে এবং এই জনশূন্য জায়গায় এই মুহূর্তে কি করছো? সীমা উত্তর দিল, আমি আজমের যাচ্ছিলাম, কিন্তু রাস্তা ভুলে গেছি। আমাকে আপনার বাড়িতে এক রাত থাকতে দিন, সকাল হলেই আমি চলে যাব। বৃদ্ধ সীমাকে দেখে যেন মুগ্ধ হয়ে গেলেন। তিনি বললেন, ভেতরে এসো। সীমা ঘরের ভিতরে এলো। বৃদ্ধ তাকে একটি কোণ দেখিয়ে বললেন, এখানেই ঘুমিয়ে পড়ো। সীমা শুয়ে পড়ল এবং ঘুমিয়ে গেল। কিন্তু রাতের শেষ প্রহরে সে অনুভব করল যে কেউ তার পাশে দাঁড়িয়ে আছে। সে আস্তে করে চোখ খুলল, দেখল বৃদ্ধ সেখানেই দাঁড়িয়ে আছেন। তিনি তাকে অদ্ভুত দৃষ্টিতে দেখছিলেন। সীমা ঝট করে উঠে বসল, বলল, কি হয়েছে? তুমি এখানে কি করছো? বৃদ্ধ বললেন, কিছু না, তোমার হয়তো ঠান্ডা লাগছে, চাদর দিতে এসেছিলাম। সীমার আগে চাদরটি নিল, গায়ে জড়িয়ে আবার শুয়ে পড়ল। কিন্তু সীমা ঘুমিয়ে যাওয়ার পরেও বৃদ্ধ সেখানেই দাঁড়িয়ে রইলেন। তার চোখে এক অদ্ভুত চাওয়া ছিল। তিনি শুধু সীমার দিকে তাকিয়ে রইলেন। সকাল হলো। সীমা ধন্যবাদ জানালো এবং বাড়ি থেকে বেরোতে লাগলো। তখনই বৃদ্ধ বললেন, কোথায় যাবে? তুমি যুবতী মেয়ে, আজমের তো এখান থেকে অনেক দূরে। বৃদ্ধ কাছে এলেন। তিনি সীমার হাত ধরলেন, বললেন, আজকের রাত থেকে যাও, মাত্র একটা রাতের ব্যাপার। সীমা রেগে হাত ছাড়িয়ে বলল, এর মানে কি? বৃদ্ধ বললেন, তারপর আমি তোমার যাওয়ার ব্যবস্থা করে দেব। তার চোখে সেই একই অদ্ভুত দৃষ্টি ছিল, যেন মনে মনে কোনো চাল চালছেন। সীমা তার কথায় রাজি হয়ে গেল এবং থাকার জন্য প্রস্তুত হলো। বৃদ্ধ তার দিকে তাকিয়ে রইলেন, যেন তিনি চাইছিলেন সীমা তার কাছে আসুক। রাত হয়েছিল। সীমা কোণে তার বিছানায় শুয়ে পড়ল। বৃদ্ধ তার বিছানায় শুয়ে পড়লেন। যখন রাতের শেষ প্রহর এলো, নিস্তব্ধতা গভীর ছিল। বৃদ্ধ চুপি চুপি উঠলেন, ধীরে ধীরে পা বাড়িয়ে সীমার কাছে পৌঁছালেন। তিনি অনেকক্ষণ ধরে তার দিকে তাকিয়ে রইলেন। তারপর তার পাশে বসলেন। তিনি আলতো করে সীমার কপালে হাত বুলানো শুরু করলেন। হঠাৎ সীমার চোখ খুলে গেল। সে ঘাবড়ে উঠে বসল। কি হয়েছে? তুমি এখানে কি করছো? সে রাগে জিজ্ঞেস করল। বৃদ্ধ তার চোখের দিকে তাকিয়ে রইলেন, যেন কোনো স্বপ্নে বিভোর। তারপর বললেন, আমি বালিশ দিতে এসেছিলাম, তুমি বালিশ ছাড়া শুয়ে আছো। তোমার ঘাড়ে ব্যথা হয়ে যাবে, এই নাও বালিশ। সীমা বালিশটি নিল, মুখ ঘুরিয়ে নিল, বলল, যাও এখান থেকে। বৃদ্ধ আবার নিজের বিছানায় শুয়ে পড়লেন। রাতে তিনি নিজের সাথে কথা বলতে লাগলেন, সকালে সীমা চলে যাবে, এটা আমার শেষ সুযোগ ছিল না। তারপর বললেন, না, আমি তাকে এভাবে যেতে দেব না, কোনো না কোনো চাল চলতে হবে, কাল যে কোনো মূল্যে আমাকে তাকে আটকাতে হবে। এই সব ভাবতে ভাবতে বৃদ্ধ অবশেষে ঘুমিয়ে গেলেন। সকাল হলো। সীমা উঠল এবং বৃদ্ধের কাছে এলো। সে বলল, যদি আমার যাওয়ার ব্যবস্থা হয়ে গিয়ে থাকে তাহলে আমাকে রওনা করে দাও, বলো কি ব্যবস্থা করেছো? বৃদ্ধ কয়েক মুহূর্ত তার দিকে চাওয়া ভরা দৃষ্টিতে তাকিয়ে রইলেন। তারপর আস্তে করে বললেন, না, তুমি আজ এখান থেকে যেতে পারবে না। বৃদ্ধের এই কথা শুনে সীমা অবাক হয়ে তার দিকে তাকালো। সে জিজ্ঞেস করল, কেন? আমি কেন আজ যেতে পারবো না? বৃদ্ধ বললেন, তোমাকে আরও এক রাত থাকতে হবে। সীমা অবাক হয়ে তার দিকে তাকালো এবং বলল, কেন? কি হয়েছে? সব ঠিক তো? আমি কেন থাকব? বৃদ্ধ নরম স্বরে বললেন, এখনও তোমার যাবার কোনো ব্যবস্থা হয়নি। আশা করি কাল এখান দিয়ে একটা কাফেলা যাবে এবং আজমেরের দিকে যাবে। সীমা কাফেলার কথা শুনে একটু স্বস্তি পেল। সে ভাবল, ঠিক আছে, কাল কাফেলার সাথে চলে যাব, আজকের রাতটা এখানেই থেকে যাই। বৃদ্ধ এই কথা শুনে মনে মনে খুব খুশি হলেন। নিজের মনে বললেন, আরও এক রাত পাওয়া গেল। সারাদিন বৃদ্ধ দূর থেকে বসে তার দিকে তাকিয়ে রইলেন। তার দৃষ্টি আরও গভীর হয়েছিল।
রাত নামতে লাগলো। সীমা তার বিছানায় শুয়ে পড়ল, বৃদ্ধ নিজের বিছানায় শুয়ে পড়লেন। কিন্তু তার মন এখন অস্থির ছিল। তিনি শুয়ে রইলেন, কিন্তু তার চোখ ছাদের দিকে ছিল না, সেগুলো ঘরের কোণে ঘুমিয়ে থাকা সীমার দিকে স্থির ছিল। তার শ্বাস দ্রুত ছিল, হৃদয়ে এক অদ্ভুত আলোড়ন উঠছিল। ধীরে ধীরে তিনি বিছানা থেকে উঠলেন, চুপি চুপি সীমার কাছে গেলেন, তাকে ওপর থেকে নিচ পর্যন্ত দেখতে লাগলেন। তারপর তার পাশে বসলেন এবং আলতো করে তার চুল স্পর্শ করতে লাগলেন। হঠাৎ সীমা সামান্য নড়ে উঠল। বৃদ্ধ ভয় পেয়ে গেলেন যে সে জেগে না যায়। তিনি ঘাবড়ে ঠিয়ে আবার নিজের বিছানায় ফিরে গেলেন, কিন্তু তিনি সেখান থেকেই সীমার হাত ধরলেন। অনেকক্ষণ ধরে তার মুখ দেখতে রইলেন। তার চোখে এখন শুধু আকাঙ্ক্ষা ছিল না, বরং কোনো পুরনো তৃষ্ণা জেগে উঠেছিল। তখনই হঠাৎ সীমার চোখ খুলে গেল। সে চিৎকার করে উঠল, কিন্তু বৃদ্ধ সঙ্গে সঙ্গে তার মুখ চেপে ধরলেন যাতে আওয়াজ বাইরে না যায়। তারপর তিনি ঘাবড়ে গিয়ে আবার নিজের বিছানায় ফিরে গেলেন, এমনভাবে শুয়ে পড়লেন যেন কিছুই হয়নি। সীমা সারা রাত ভাবতে রইল, এই বৃদ্ধ আমার কাছে কেন এসেছিল, কি করার চেষ্টা করছিল, এর উদ্দেশ্য ঠিক মনে হচ্ছে না। সে ভয়ে কাঁপতে রইল। ভাবতে ভাবতে অবশেষে তার ঘুম এসে গেল। সকাল হলো। সীমা উঠল এবং বৃদ্ধের কাছে এলো। সে জিজ্ঞেস করল, কাফেলা এসেছে কি? এবার আমাকে অনুমতি দাও। বৃদ্ধ কিছুক্ষণ তার চোখের দিকে তাকিয়ে রইলেন, তারপর বললেন, কিন্তু কাফেলা তো এখনো আসেনি। সীমা চমকে গেল, বলল, কিন্তু তুমি তো বলেছিলে যে কাফেলা আজ এসে যাবে। বৃদ্ধ ক্লান্ত স্বরে উত্তর দিলেন, হ্যাঁ, আসার কথা ছিল, হয়তো সন্ধে নাগাদ আসবে। সীমা বলল, আমি আর থাকতে পারবো না। বৃদ্ধ শুধু মাথা নেড়ে চুপ করে রইলেন। এখন সে ঘরের উঠোনে বসেছিল এবং বৃদ্ধ দূর থেকে সীমাকে সেই অদ্ভুত দৃষ্টিতে দেখছিলেন। সীমা মনে মনে বলল, এর দৃষ্টি আমার ঠিক মনে হচ্ছে না। হ্যাঁ, আমার দ্রুত এখান থেকে চলে যাওয়া উচিত। আমি যুবতী মেয়ে এবং এর মনে না জানি কি চলছে। সে ভাবল, এ রাতে আমার কাছে এসেছিল, আমাকে ছোঁয়ার চেষ্টা করছিল। আজ কোনো অবস্থাতেই রাতে থাকা উচিত নয়। সন্ধ্যায় কাফেলা আসুক বা না আসুক, আমাকে চলে যেতেই হবে। বৃদ্ধ এখনও দূর থেকে তাকে দেখছিলেন, ঠিক যেমন একজন শিকারী তার শিকারকে দেখে। সন্ধ্যা হয়েছিল, সীমা তার কাছে আসতে যাচ্ছিল, কিন্তু তার আগেই বৃদ্ধ নিজেই তার কাছে এসে গেলেন। তিনি বললেন, দেখো, মনে হচ্ছে কাফেলা তো এখন সকাল পর্যন্তই আসবে। আমি ভাবলাম তোমাকে নিজেই জানিয়ে দিই, তাদের কাছে অনেক মালপত্র থাকে, তাই ধীরে ধীরে চলে। আজকের রাতটা আরও থেকে যাও। সীমার রাগ হলো। সে দ্রুত বলল, আমি আর থাকতে পারবো না। কাফেলা আসুক বা না আসুক, আমি এখনই এখান থেকে চলে যাচ্ছি। আমি আর সহ্য করতে পারছি না। বৃদ্ধ আরও কাছে এলেন, বললেন, কিছুক্ষণের মধ্যেই রাত হয়ে যাবে। তুমি যুবতী মেয়ে, এই মরুভূমিতে রাতে কোথায় যাবে? এখানে বন্য পশুরাও ঘরে, যদি কোনো ক্ষতি করে। তার স্বরে চিন্তা কম এবং চাল বেশি ছিল। সীমা পুরোপুরি নিশ্চিত হলো যে এটা তার নতুন চাল। তবে সে ভেবে বলল, ঠিক আছে, থেকে যাচ্ছি। তারপর কঠোরভাবে বলল, কিন্তু এটা শেষ রাত। কাল সকালে কাফেলা আসুক বা না আসুক, আমি চলে যাব। বৃদ্ধ হাসলেন এবং বললেন, ঠিক আছে। কিন্তু তার হাসিতে অন্য কিছু লুকোনো ছিল। রাত হয়েছিল। সীমা এখন পুরোপুরি সতর্ক ছিল। সে এক কোণে শুয়ে রইল, কিন্তু তার চোখ খোলা ছিল। সে ভয় আর সন্দেহে ডুবেছিল। ফিস করে সে নিজের সাথে বলল, আশা করি আজকের রাত দ্রুত কেটে যাবে। তারপর বলল, হ্যাঁ, শুধু চোখ বন্ধ করে এমনভাবে শুয়ে থাকো যেন ঘুমিয়ে গেছ। বৃদ্ধ তার বিছানা শুয়েছিলেন, কিন্তু তার এক চোখ খোলা ছিল। সে বারবার সীমার দিকে তাকিয়ে দেখছিল যে সে সত্যি ঘুমিয়ে পড়েছে কিনা। যখন তার মনে হলো সীমা একদম নড়ছে না, তিনি চোখ বন্ধ করলেন, কিন্তু তার মন তখনও পাশ ফিরছিল। কিছু পরে যখন তার বিশ্বাস হলো যে সীমা ঘুমিয়ে গেছে, তিনি আস্তে করে উঠলেন এবং তার দিকে এগিয়ে গেলেন। অনেকক্ষণ ধরে তিনি চুপচাপ তার পাশে দাঁড়িয়ে রইলেন, যেন তার জ্ঞান পরীক্ষা করছেন। তারপর তিনি সীমার পায়ের কাছে বসে পড়লেন। ধীরে ধীরে তার পা মালিশ করতে লাগলেন। তখনই সীমার চোখ সামান্য খুলে গেল। বৃদ্ধ বুঝতে পারলেন এবং সঙ্গে সঙ্গে সরে গেলেন। এবার তিনি তার কপাল স্পর্শ করতে শুরু করলেন। হঠাৎ সীমা চোখ খুলে দিল। সে ঘুরে পাশ ফিরল এবং মুখ নিচু করে নিল। কিছু বলল না, কিন্তু তার শরীরের নড়াচড়া বলে দিচ্ছিল যে সে জেগে উঠেছে। বৃদ্ধ চুপচাপ উঠলেন, আবার নিজের বিছানায় শুয়ে পড়লেন। তার হৃদয় স্পন্দনে এক অদ্ভুত অস্থিরতা ছিল, কিন্তু মুখে কোনো অনুশোচনা ছিল না। সকাল হলো। সীমা উঠে সরাসরি বৃদ্ধের কাছে গেল। সে কড়া সুরে জিজ্ঞেস করল, হ্যাঁ, এসেছি কি তোমার কাফেলা?
নাকি এখন কোনো নতুন অজুহাত? বৃদ্ধ কিছুক্ষণ চুপ রইলেন, তারপর বললেন, কাফেলা তো আসেনি। সীমা রেগে গেল। আমার আগেই জানা ছিল যে কোনো কাফেলা আসবে না। তুমি অন্য কোনো উদ্দেশ্যে আমাকে এখানে আটকে রাখছো। আমি সব বুঝতে পেরেছি। আমি এখন এক মুহূর্ত এখানে থাকতে পারি না। চলো, আমি যাচ্ছি। সে কুঁড়েঘর থেকে বাইরে যেতেই বৃদ্ধ হঠাৎ তার সামনে এসে দাঁড়ালেন। তার পথ আটকে বললেন, তুমি এখান থেকে যেতে পারবে না। সীমা বলল, রাস্তা থেকে সরে যাও, না হলে আমি জোরে চিৎকার করব। বৃদ্ধ আস্তে করে বললেন, তোমার আওয়াজ এখানে শোনার কেউ নেই। সীমা রাগে চিৎকার করে উঠল, তুমি কি চাও? আমাকে কেন আটকাচ্ছ? তুমি আমার বাবার বয়সী। একটু তো লজ্জা করো, একটু তো সম্মান করো। বৃদ্ধ গম্ভীর স্বরে বললেন, যেমনটা তুমি দেখছো ব্যাপারটা তেমন নয়। তুমি যাকে খুঁজতে আজমেরে যাচ্ছ, কে জানে সে এখানেই কোথাও আছে। সীমা বলল, আমার এখানে এক মুহূর্ত থাকতে মন চাইছে না। আর তুমি কিভাবে জানলে যে আমি আজমেরে কাউকে খুঁজতে যাচ্ছি? বৃদ্ধ বললেন, এই কথা এখন বলতে পারবো না, কিন্তু যদি তুমি আজকের রাত এখানে থাকো তবে সেটা তোমার জন্য ভালো হবে। সীমা চমকে গেল। সে মনে মনে ভাবল, আবার সেই একই চাল। এই বৃদ্ধ কেন বারবার আমাকে আটকাচ্ছে? অবশেষে এর কি হয়েছে? বৃদ্ধ বললেন, আমি তো বললাম শুধু আর এক রাত থেকে যাও। কাল সকালেই তোমার সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে এবং হয়তো তোমার আজমের যাওয়ারও দরকার হবে না। সীমা এখন দ্বিধায় ছিল। সে অবাক হয়ে নিজের দিকে তাকাতে লাগলো। এ কি করে জানে যে আমি কাকে খুঁজছি এবং আমার কোনো সমস্যা আছে কিনা? সীমার মনে প্রশ্নের ঝড় ছিল, কিন্তু এখন বৃদ্ধের ওপর তার কোনো ভরসা ছিল না। সে বৃদ্ধকে ধাক্কা দিল এবং কুঁড়েঘর থেকে বেরিয়ে গেল। বৃদ্ধ তার পিছনে ছুটলেন এবং ডাকলেন, দাঁড়াও, যদি তুমি চলে যাও তবে সব কিছু নষ্ট হয়ে যাবে। অনেক দূর যাবার পর সীমা ক্লান্ত হয়ে এক জায়গায় বসে পড়ল। তার শ্বাস দ্রুত হচ্ছিল, কিন্তু মনে এখনো ভয় আর অস্থিরতা ছিল। হঠাৎ পেছন থেকে হাঁপাতে হাঁপাতে বৃদ্ধ তার কাছে এসে গেলেন। তার শ্বাস দ্রুত ছিল, কিন্তু তার কণ্ঠস্বর এখনো শান্তিতে ভরা ছিল। আমি শেষবারের মতো তোমাকে বলছি। তিনি ধীরে কিন্তু নিশ্চিত স্বরে বললেন, ওই বাড়িতে ফিরে যাও, তাহলে হয়তো তোমার আজমের যাওয়ার দরকার হবে না। সীমা ক্লান্ত কিন্তু কঠোর ভঙ্গিতে জিজ্ঞেস করল, যদি কোনো কথা থাকে তবে পরিষ্কার করে বলছো না কেন? বৃদ্ধ গভীর শ্বাস নিলেন এবং বললেন, সেই কথা আমি এখন বলতে পারবো না। যদি এখন বলে দিই তবে সব কিছু নষ্ট হয়ে যাবে। তবে এতটুকু বলতে পারি যে তুমি তোমার স্বামীকে খুঁজতে বেরিয়েছ। এই কথা শুনে সীমা হতবাক হয়ে গেল। তার শ্বাস যেন এক মুহূর্তের জন্য থেমে গেল। হ্যাঁ, আমি আমার স্বামীকে খুঁজছি। সে অনেক দিন ধরে নিখোঁজ। আমি অনেক এলাকায় খুঁজেছি, এখন আজমেরের দিকে যাচ্ছি। কিন্তু তুমি এসব কিভাবে জানলে? সে চমকে জিজ্ঞেস করল। বৃদ্ধ খুব গুরুত্ব সহকারে বললেন, আমি সব জানি, কিন্তু তোমাকে আমার সাথে এক রাত কাটাতে হবে। তবেই আমি তোমার সব প্রশ্নের উত্তর দিতে পারবো। এই অদ্ভুত শর্ত শুনে সীমা ভয় পেয়ে গেল। সে ভয়, সন্দেহ আর দ্বিধা নিয়ে বৃদ্ধের দিকে তাকালো। এটা কি আমার কোনো নতুন চাল? এবার সে আমার সাথে রাতে কি করতে চলেছে? সে মনে মনে ভাবতে লাগল। বৃদ্ধ সেখানেই দাঁড়িয়ে রইলেন, খুব গম্ভীর এবং স্থিরতায় ভরা। তার চোখ তখনও সীমার দিকেই স্থির ছিল। কিছুক্ষণ চিন্তা করার পর সীমা বলল, ঠিক আছে, চলো আরও এক রাত সেখানেই থেকে যাই। এই কথা শুনে বৃদ্ধের মুখ আনন্দে উজ্জ্বল হয়ে উঠল। তার চোখে এক দ্যুতি ছিল, যেন কোনো গন্তব্য কাছে আসছে। ঠিক আছে, তিনি বললেন। সীমা এবং বৃদ্ধ এখন আবার বাড়ির দিকে চলতে শুরু করলেন। সীমা আগে হাঁটছিল, বৃদ্ধ তার পিছনে। তার হাঁটার গতিতে এখন আর অস্থিরতা ছিল না, বরং স্থিরতা ছিল। তবে চোখে সেই পুরনো আলোড়ন তখনও ছিল। তিনি মনে মনে ভাবছিলেন, আজকের রাত কত কষ্টে এসেছে, আর এই রাত আমি এমনিতেই যেতে দেবো না। রাত হয়ে গেল। সীমা, যে এখন খুব সতর্ক ছিল, তার বিছানায় শুয়ে রইল, কিন্তু তার চোখ খোলা ছিল। সে জেগেছিল, ফিসফিস করে নিজের সাথে কথা বলছিল এবং প্রতিটি শব্দে সতর্ক ছিল। বৃদ্ধ তার বিছানা থেকে তাকে দেখছিলেন। যখন রাতের শেষ প্রহর এলো এবং তার মনে হলো যে এখন ঘুমের প্রভাব পড়ছে, তিনি আস্তে করে উঠলেন এবং সীমার কাছে গিয়ে বসলেন। তিনি তাকে ভালোবাসা ভরা দৃষ্টিতে দেখতে রইলেন। তারপর তার হাত ধরে নিজের বুকে জড়িয়ে ধরলেন। সীমা ঝট করে হাত ছাড়িয়ে নিল এবং রাগে মুখ ঘুরিয়ে নিল। বৃদ্ধ চুপচাপ উঠলেন এবং আবার নিজের বিছানায় শুয়ে পড়লেন।
তার চোখে কোনো অনুশোচনা ছিল না, শুধু এক অপেক্ষা ছিল যা এখন তার পরিণতির কাছাকাছি ছিল। সকালের প্রথম আলো কুড়েঘরের মাটির দেয়াল ভেদ করে ভিতরে এলো। সীমা আগেই জেগেছিল। তার মুখে ঘুম নয়, বরং অস্থিরতা আর ভয় স্পষ্ট দেখা যাচ্ছিল। এইবার সে কিছু না বলেই, বৃদ্ধকে জিজ্ঞেস না করেই সেখান থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল। সে কুড়েঘর থেকে বাইরে যেতেই তার নজর এক কোণে বসে থাকা এক ব্যক্তির ওপর পড়ল। সেখানে একজন যুবক বসেছিল, সুন্দর উজ্জ্বল মুখ, পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরা, তবে তার মুখ অন্যদিকে ঘোরানো ছিল। সীমা অবাক হয়ে গেল। সে তার কাছে গেল এবং জিজ্ঞেস করল, তুমি কে? যুবক আস্তে করে তার মুখ তার দিকে ঘোরালো। সীমা তাকে দেখে হতবাক হয়ে গেল, যেন তার পায়ের নিচ থেকে মাটি সরে গেছে। সে জোরে জোরে চিৎকার করে উঠল যে এ তো তার স্বামী নিতিন। সে দৌড়ে গিয়ে যুবককে জড়িয়ে ধরল। তার চোখ জলে ভরে গেল। এই মুহূর্তটা তার কাছে কোনো জাদুর চেয়ে কম ছিল না। সীমা বলল, তুমি এখানে কিভাবে এলে? আমি কি কোনো স্বপ্ন দেখছি? নিতিন তাকে বুকে ধরে রাখল এবং আস্তে করে বলল, না, এটা স্বপ্ন নয়, বাস্তব। আমি ফিরে এসেছি। সীমার আনন্দের কোনো সীমা ছিল না। যাকে সে এত বছর ধরে খুঁজছিল, আজ সে তার সামনে। কিন্তু তুমি কোথায় ছিলে? সীমা জিজ্ঞেস করল। আর তুমি এই বৃদ্ধের বাড়িতে কিভাবে পৌঁছালে? ওই লোকটাকে তো আমার একদমই ঠিক লাগেনি। তুমি কি তাকে চেনো? নিতিন তার চোখের দিকে তাকালো। তার চোখে এখন রহস্য নয়, স্বস্তি ছিল। সে বলল, আগে বৃদ্ধকে ডেকে আনো তো, দেখো তো সে কোথায়। সীমা কুড়েঘরের প্রতিটি কোণে খুঁজল, কিন্তু বৃদ্ধ কোথাও ছিলেন না। সে ফিরে এসে বলল, সে তো কোথাও নেই, মনে হচ্ছে যেন অদৃশ্য হয়ে গেছেন। কোথায় চলে গেল সে? নিতিন গভীর শ্বাস নিলেন এবং বললেন, সে কোথায় গেল এটা তো এখন তুমি নিজেই বুঝতে পারবে, কিন্তু তাহার আগে কি তুমি জানতে চাইবে না যে আমি এত বছর কোথায় ছিলাম? সে থেমে জিজ্ঞেস করল। সীমা একসঙ্গে বলল, হ্যাঁ, বলো তুমি কোথায় ছিলে। এখন গল্পের সবচেয়ে বড় রহস্য সামনে আসতে যাচ্ছিল। নিতিন বলতে শুরু করলো, একদিন আমি বাড়ি থেকে বাজারের দিকে বেরিয়েছিলাম। রাস্তায় আমার সাথে একজন বৃদ্ধ এবং খুব সুন্দরী মেয়ের দেখা হলো। বৃদ্ধকে একজন সাধুর মতো লাগছিল এবং মেয়েটি খুব যুবতী এবং আকর্ষণীয়। আমি তাদের সাথে মজা করলাম। সেই মেয়েটিকে বললাম, তুমি এই বৃদ্ধকে কেন বিয়ে করলে? তোমার তো কোনো যুবকের সাথে থাকা উচিত ছিল। কিন্তু মেয়েটি হয়তো কোনো জাদু জানতো, তার মধ্যে কোনো রহস্যময় ক্ষমতা ছিল। সে আমার দিকে তাকালো, কিছু মন্ত্র পড়ল এবং আমার উপর ফুঁ দিল। এক মুহূর্তে আমি সেই বৃদ্ধের মতো হয়ে গেলাম। তার চেহারা আমার হয়ে গেল। তারপর সে বলল, এটা তোমার শাস্তি। এখন তুমি সারা জীবন এই অবস্থাতেই থাকবে। সীমা এখন পাথরের মতো চোখে শুনছিল। তার শ্বাস আটকে গিয়েছিল। কিন্তু নিতিন আরও গলতে লাগলো। সে একটা আশাও দিল, বলল, যদি তোমার আপনজন যাদের তুমি ভালোবাসো তোমাকে খুঁজতে খুঁজতে এই জনশূন্য জায়গায় পৌঁছায় এবং তোমার আসল পরিচয় না জেনে তোমার সাথে সময় কাটায়, তাহলে তুমি তোমার আসল চেহারায় ফিরে আসতে পারবে। আর হ্যাঁ, আরও একটা শর্ত ছিল, তুমি নিজে নিজের পরিচয় জানাতে পারবে না। সীমা থরথর করে কাঁপছিল। সে কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করল, তাহলে কি তুমি সেই বৃদ্ধ ছিলে? নিতিন মাথা নেড়ে বলল, হ্যাঁ, আমি সেই বৃদ্ধ ছিলাম। নিতিনের কথা শুনে সীমা যেন জমে গেল। তার চোখ জলে ভরে এলো, কিন্তু এই অশ্রুতে এখন আফসোস ছিল, লজ্জাও ছিল। সে দৌড়ে গিয়ে আবার তার স্বামীকে জড়িয়ে ধরল, বলল, আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে চিনতেই পারিনি। নিতিন তার মাথায় হাত বুলাতে বুলাতে বলল, এতে তোমার কোনো দোষ নেই। তুমি জানতে না যে আমি তোমার স্বামী। তোমার মন সৎ ছিল, উদ্দেশ্য নির্মল ছিল, আর সেই সততাই আমার শাস্তি ভেঙে দিয়েছে। এখন দুজনে আবার নতুন জীবন শুরু করলো, কিন্তু এবার তাদের মধ্যে কোনো রহস্য ছিল না, কোনো দূরত্বও ছিল না। এখন শুধু ভরসা ছিল, বিশ্বস্ততা ছিল এবং এমন একটি সম্পর্ক যা শাস্তি পার করেও আরও মজবুত হয়েছিল। যদি ভালোবাসা সত্যি হয়, তাহলে তা প্রতিটি পরীক্ষা, প্রতিটি সময় এবং প্রতিটি দূরত্ব পার করে ফিরে আসে। যদি ভালোবাসায় বিশ্বাসঘাতকতা আসে, তাহলে তা শাস্তি হয়ে যায়। কিন্তু ধৈর্য, বিশ্বস্ততা এবং আন্তরিকতার সাথে সেই একই ভালোবাসা একদিন পুরস্কার হয়ে যায়। মানুষের বাইরের চেহারা যাই হোক না কেন, আসল পরিচয় তার হৃদয়ের সততা এবং উদ্দেশ্যের পবিত্রতা দিয়ে হয়। বন্ধুরা, যদি এই গল্পটি আপনার মন ছুঁয়ে যায়, যদি আপনার মনে হয় যে সত্যের জয় জরুরি, তাহলে একটি লাইক তো করাই যায়। আপনার প্রতিটা লাইক আমাদের নতুন গল্প আনার শক্তি দেয়। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
কারণ পরের গল্পটি হয়তো সেটাই হবে যার জন্য আপনি অনেক বছর ধরে অপেক্ষা করছেন।